আজকে যদি আমরা মানে কানা ঘোষাই শোনা যে গোপাল ভাটাকে আবার লাগবে, মানে ওই সিনারিও নাকি আবার ফিরে আসছে, বিরোধীরা বলছে, কেউ ডিরেক্টলি বলছে না, সবাই মোটামুটি যখন পথসভা করছে বলছে, যেখানে ক্যামেরা সেখানে বলছে না যে আবার আমাদের গোপাল ভাটাকে ফিরে আসতে চায়, আমাদের এরকম যেই সিনারিও ওই মোমেন্টে ছিল সেই সিনারিওই ফিরে আসছে ওয়েস্ট বেঙ্গলের মাটিতে। কেন ফিরে আসছে? এটাও তো হতে পারে যে বিদের আর্মি হচ্ছে সিনেমাটা এখন রিলিজ হয়নি, মানে উনিও তো মোটিভেটেড হতে পারে। উনি বলছেন উনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, কিন্তু উনিও তো হতে পারেন মোটিভেটেড আপনাদের দ্বারা বা কারুর দ্বারা। তাহলে এখনই কেন এরকম ভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে একে ফিরে আসতে হবে, ওকে ফিরে আসতে হবে, আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে? আমরা তো হিন্দুরা তো খুব খারাপ নেই না আজকের ডেটে। ঠিকই বলেছেন আপনার কথা, যে আমরা সত্যি খারাপ নেই, মানে কাজ করে খাচ্ছি, এটুকু বলতে পারি। কাজ সবাই করছে, কর্ম সবাইকেই করতে হবে, যে যার কর্ম শেষে করে এসছে, লিখে এসছে, এখানে কারোর কিছু করার নেই, যে যেটা করার সে করবেই। কিন্তু সবার আগে আপনি বিবেক অগ্নিহোত্রীর কথা বললেন, বিবেক অগ্নিহোত্রীকে আমি সম্মান জানাই, প্রচন্ড সম্মান জানাই। কারণ আমরা যে দেখেছি যে স্রোতের সাথে চলতে সবাই পছন্দ করে, দেখবেন স্রোতের সঙ্গে ভেসে গেলে অনেক দূর চলে যায়, খাটনি করতে হয় না। কিন্তু স্রোতের যে বিপরীতে হাঁটে না, তাকে অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়। সে যখন স্রোতের বিপরীতে হেঁটে যখন জয় হয়, যেতে তার লক্ষ্যকে যে পৌঁছায়, তখন তার থেকে আর বড় মানুষ কিছু হয় না। আমরা কিন্তু বিবেক অগ্নিহোত্রীর অনেকগুলো সিনেমা এর আগেও দেখেছি। আপনারা জানবেন হয়তো, বুদ্ধাইনে ট্রাফিক জ্যাম বলে একটা সিনেমা উনি করেছিলেন। আপনি সারা ভারতবর্ষে এই বুদ্ধাইনে ট্রাফিক জ্যাম চলেছে। যেদিন উনি বুদ্ধাইন ট্রাফিক জ্যাম কলকাতায় উনি একটা প্রমোশন করেছিলেন এই যাদবপুর ইউনিভার্সিটিতে, আপনি সেই সময় এই কমিউনিস্টরা আজকে এই ভারতবর্ষের ভাগের একটি অংশ তারা নিচ্ছে, মানে এই ভারতের যে ভাগ পাকিস্তানের সৃষ্টির, তার কিছুটা অংশ এদেরও আছে, তারাও দায়ী। বুঝলাম না ব্যাপারটা। কারণ ভারতবর্ষের যে ভাগ হয়েছে, এই ভাগের পেছনে কমিউনিস্টদের ভূমিকা আছে। কেন? কারণ সেই সময় তৎকালীন যারা পশ্চিমবাংলার কমিউনিস্টরা, যাকে কমিউনিস্টদের গুরু মনে করে বামপন্থী হিসাবে, যিনি স্বর্গীয় জ্যোতিবাবু আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু এই কলকাতায় এই শহীদ মিনারে দাঁড়িয়ে দাবি করেছে যে আগে পাকিস্তান স্বাধীন হতে হবে, তারপর ভারতবর্ষের স্বাধীনতা হবে। এই দাবি এই কমিউনিস্টরা তুলেছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভারতবর্ষের যে ভাগ, এই যে পাকিস্তান যে ভাগ হয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আমাদের শত্রুতা চলছে। আজও পাকিস্তানের লোকেরা ভারতবর্ষের লোকেদের উপরে যেভাবে নির্মম অত্যাচার করছে, এই যে ঘটনার পেছনে এই কমিউনিস্টদের কোনো না কোনো একটা ভূমিকা আছে। কারণ আমরা অপারেশন সিন্দুরে শুনেছি পাকিস্তানের একজন মিডিয়া সাংবাদিক সেখানে কিন্তু বলেছে পাকিস্তানের পক্ষে কারা কারা দাঁড়াতে পারে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায়, তাদের মধ্যে কমিউনিস্ট সরকার, এই কমিউনিস্ট রাজনৈতিক দলের নামটাও বলেছে। তো সেখানে দাঁড়িয়ে বিবেক অগ্নিহোত্রীকে অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিবেক অগ্নিহোত্রী একটা সিনেমা বের করেছিল কাশ্মীর ফাইল, আমরা প্রত্যেকেই দেখেছি, সারা ভারতবর্ষ সারা গোটা পৃথিবী জুড়ে চর্চিত হয়েছিল। আমার একটা ছোট্ট সবার কাছে প্রশ্ন, যারা এই ধরনের প্রতিবাদ করছেন, যে সত্যি ইতিহাসটাকে যদি মানুষের সামনে তুলে আনা যায়, সেটা তো অন্যায় কিছু নেই। আজকে সত্যি কি না কাশ্মীরে এই ঘটনাটা ঘটেছে, সত্যিই দায়িত্ব কাশ্মীরে। আমি নিজে কাশ্মীরে গেছি, যেখানে যেখানে কাশ্মীরে মানুষ পৌঁছায় না, আমি সেই জায়গায় সংগঠনের সূত্রে আমি ওখানে পৌঁছেছিলাম, তাদের সাথে সত্যি কথা বলেছি, দেখেছি। এখনো কিছু জায়গা আছে, আমি আপনাকে বলছি, একটা জায়গা কাশ্মীরে পুঞ্চ সেক্টর বলে একটা জায়গা আছে, খুব সেন্সিটিভ জায়গা। তো আমি সেখানে গেছি, এখান থেকে পশ্চিমবাংলার বহু মানুষকে নিয়ে ওখানে গেছিলাম একটা অনুষ্ঠানে। সেখানে আমি দেখেছি যে 10,000 বাসিন্দার মধ্যে মাত্র 2,000 হিন্দু। এখনো পর্যন্ত যেই 10,000-এর মধ্যে 8,000 মুসলমানরা থাকে, যে বাড়িগুলো দখল করে রেখেছে সেগুলো হিন্দুদের বাড়ি। সেই বাড়ির মধ্যে এখনো তার হিন্দুদের যে ধর্মীয় প্রতীকের চিহ্ন এখনো সেগুলো আছে। তারা কোথায় গেল? তারা ওখান থেকে পালিয়ে গেছে। যেইভাবে পালিয়ে আমরা বাংলাদেশ থেকে এই পশ্চিমবাংলায় এসেছি, এখানে আমাদের এই অঞ্চলে বহু কোটি কোটি মানুষ আছে যারা ওপার বাংলা থেকে এপারে বাংলায় এসে তারা থাকছে। তারা আজকের দিনে সেই জেনারেশনের লোকগুলো হয়তো চলে গেছে, মরে গেছে, কিন্তু আমরা যে জেনারেশন আছে আমরা সেই সম্পর্কে অত কিছু জানি না, কিন্তু কিছু গল্প তো আমরা শুনেছি তাদের মুখে, কেন আমাদের আসতে হয়েছে। সেই সত্য ঘটনাকে তুলে ধরাটা যদি অন্যায় হয়ে থাকে, তার যদি প্রতিবাদ করতে থাকে, সারা ভারতবর্ষের কোনো জায়গায় প্রতিবাদ হচ্ছে না, প্রতিবাদ হচ্ছে একমাত্র বাংলায়। আজকে যখন বাংলার যে ইতিহাস, এই কলকাতার যে ইতিহাস, 46 সালে যে ঘটনা ঘটেছে 16ই আগস্টে, সেই ঘটনা যদি আজকে মানুষ আমরা জানতে না পারি, আজকে বলুন না, জাতির প্রতি সম্মানই থাকবে না মানুষের। একটা জাতি সে আস্তে আস্তে সংখ্যায় কমছে, একটা জাতি যে জাতিকে নিয়ে সারা ভারতবর্ষ সারা পৃথিবী গর্ব করেছে, একটা জাতি যে প্রত্যেকটি ক্ষেত্রে একজন করে ব্যক্তিত্বকে নির্মাণ করেছে, সেই জাতিটা আজকে 2025 সালে কিভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে? আপনি বলুন তো, একটা পশ্চিমবাংলার একটি বাঙালি প্লেয়ারের নাম বলুন তো, যাকে নিয়ে সারা ভারতবর্ষ বলবে হ্যাঁ এই প্লেয়ারটা বাংলার প্লেয়ার। একটি ডাক্তারের নাম বলুন তো, যে ডাক্তারকে নিয়ে সারা ভারতবর্ষ গর্ব করবে বাঙালি বাংলায় পশ্চিমবাংলার ডাক্তার। আমাদেরকে এগুলো ছিল না, আমরা কিন্তু সমস্ত কিছু দিয়েছি, শিল্পী থেকে শুরু করে, গায়ক থেকে শুরু করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্লেয়ার, সাহিত্যিক, রাজনৈতিকবিদ, ধর্মীয় নেতা, সব দিয়েছে বাংলা। আজকে 2025 সালে
যেখানে ভারতবর্ষের যে স্থান ভারতবর্ষ তুলে নিয়েছে, অর্থনীতিতে চতুর্থতম জায়গায় চলে এসছে ভারতবর্ষ, যে ভারতবর্ষের আগে সেনাবাহিনীর উপরে, দেশের উপরে অ্যাটাক হলে ভাবতে লাগতো ভারতবর্ষ ওর উপরে অ্যাটাক করবে কিনা, অপেক্ষা করে থাকতো যে পারমিশন কখন পাবো। আজকে ভারতবর্ষের দিকে চোখে আঙুল তাকানোর মতন ক্ষমতা নেই কোনো রাষ্ট্রের, যেখানে ভারতবর্ষ আজকে চীনে বসে যেখানে ভারতবর্ষ তার কথা কণ্ঠস্বর করছে, জাপানে বসে আমেরিকার চোখে আঙুল দেখে কথা বলার মতন ক্ষমতা ভারতবর্ষের আছে। সেই রাজ্যটার, পশ্চিম বাংলার মতন রাজ্য, যে রাজ্য এই ভারতবর্ষকে স্বাধীনতার সবচেয়ে বেশি অবদান, বলিদান, আত্মত্যাগ সব ছিল এদের, তাদের আজকে অবস্থা এরকম কেন? আচ্ছা, 1946-এ ওই সময় যা হয়েছে সেটাকেই আজকে অগ্নিহোত্রীজি উনি ওনার ফিল্ম থেকে দেখানোর চেষ্টা করছে। আমাদের ভারতবর্ষে তো আরো অনেক কিছু হয়েছে, মণিপুর হয়েছে, মণিপুর ফাইলস উনি কবে বানাবেন? নিশ্চয়ই। হাসরাত হয়েছে, হাসরাত ফাইলস উনি কবে বানাবেন? এগুলো কেন উনি বানাচ্ছেন? এই জন্যই তো লোকে বলতে পারে এটা পলিটিক্যাল ভেন্ডাটা দিয়ে সিনেমাটা বানানো। আপনি যদি হাতরাস আর মণিপুরকে দিয়ে এই পশ্চিমবাংলার এই গ্রেট ক্যালকাটা কিলিং অথবা গ্রেট অ্যাকশন ডে অথবা কাশ্মীর ফাইলের যদি তুলনা করেন, বা কেউ যদি তুলনা করে, তাহলে এটা বোকা বোকা বিষয়। হাতরাসের ঘটনাটা কি ঘটনা, কত বছর আগেকার ঘটনা, আর ওই ঘটনার সঙ্গে কোন ঐতিহাসিক, কোন সংস্কৃতি জড়িয়ে আছে? যারা এই প্রশ্নগুলো করছে মণিপুরের ঘটনা কি ঘটনা? মণিপুরের ঘটনা দেশীয় বা ভেতরের ঘটনা নয়। মণিপুরের বাইরে থেকে লোক মণিপুরের মানুষদেরকে উত্তক্ত করছে, সেখানে অন্যরকম সমস্যা হচ্ছে। কিন্তু এই যে ঘটনাটা, যেই ঘটনাটা ঘটে গেছে কাশ্মীর, এবং এই ঘটনার পেছনে একটি রাজনৈতিক চক্রের কাজ করে গেছে। কি? যে রাজনীতি আমরা দেখেছি ভারতবর্ষের ভাগ, যে রাজনীতি দেখেছি যে কাশ্মীরে 370 ধারার মতন যে ধারাটি ছিল, যে একটি অপপ্রথা, একটি মানে কলঙ্কিত ধারা ভারতবর্ষের, যে আমি ভারতবর্ষের একটি রাজ্যে অন্য রাজ্যের লোকেরা সেখানে গিয়ে কিছু করতে পারবে না, জমি কিনতে পারবে না, থাকতে পারবে না, তাদের সংবিধান আলাদা হবে, তাদের ফ্ল্যাগ আলাদা হবে। তো এই যে একটা জাতীয় লেভেলের যে একটা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে যদি তুলে আনে, হাতরাস অথবা মণিপুরের যদি ঘটনা সেই লেভেলের হয়ে থাকে, নিশ্চয়ই বানাবে। অগ্নিহোত্রী কেন, আরো ডিরেক্টর আছে, তারা কেন সাহস করছে না এইসব ধরনের সিনেমা বানাতে? তারা তো প্রচুর ডিরেক্টর আছে যারা বহু মানুষের বায়োপিক বানায়, মানে বায়োগ্রাফি সিনেমা বানায়, তারা কেন বানানোর সাহস করছে না? আজকে বিবেক অগ্নিহোত্রীকে ধন্যবাদ জানানো উচিত পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের, যে এই ধরনের একটি সত্য ইতিহাসকে পশ্চিমবাংলার মানুষের সামনে তুলে দিচ্ছে, যেটা তুলে দেওয়া উচিত ছিল পশ্চিমবাংলার প্রত্যেকটি সরকারের। আজকে ইসরায়েলের কথা ভাবুন আপনারা, যে ইসরায়েলের লড়াই, কিভাবে ইসরায়েল লড়াই করছে, কেন লড়াই করছে ইসরায়েলের, তাদের কি উদ্দেশ্য? তারা নিজের জাতিসত্তাটাকে ধরে রেখেছে। প্রত্যেকটা জাতি নিজস্ব একটা সত্তা থাকতে হবে। একমাত্র জাতি যে বাঙালি, আজকের দিনে দাঁড়িয়ে যে বাঙালিটা সত্যি কথা প্রকাশ্যে বলতে পারে না, প্রতিবাদ করতে ভয় পায়, যে বাঙালিদের কিন্তু একসময় এইগুলো ছিল না, আজকে এই বাঙালিকে আস্তে আস্তে নিঃশব্দ করে দেওয়া হচ্ছে, স্তব্ধ করে দেওয়া হচ্ছে। শুনছি তো আমরা এই কথাগুলো মঞ্চে, প্রকাশ্য মঞ্চে, স্তব্ধ করে দেবো, এইসব কথা শুনছি। সেই বাঙালিকে স্তব্ধ করে দিচ্ছে, যার ইতিহাসকে ভুলিয়ে দেয়। সেই জাতি আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারে? কোনোদিন পারে না। তাই যে ঘটনা ঘটেছে একদম সত্য ঘটনা, 1946 সালে যে ঘটনা, আপনারা নিশ্চয়ই জানেন। যদি মনে হয় রাজাবাজার সায়েন্স কলেজে চলে যাবেন, যেখানে সায়েন্স কলেজের ওই মেয়েদের যেখানে মেরে কেটে ঝুলিয়ে রেখেছিল, তখন তো মমতা ব্যানার্জি ছিলেন না, টিএমসিও ছিলেন না। তাহলে এনাদের, মানে আমাদের যিনি শাসক দল আছে, এনাদের প্রবলেম, কারণ না এট দ্যাট পয়েন্ট অফ টাইম দে আর নট প্রেজেন্টেড ইন ইন্ডিয়া অর ইন কলকাতা। হ্যাঁ ছিলেন হয়তো উনি, তখন মানে তখন তো কংগ্রেস দলটা ছিল, কিন্তু কংগ্রেস কিন্তু এতটা প্রতিবাদ করছে না। কিন্তু আজকের ডেটে আমাদের শাসক দল প্রতিবাদ করছেন, কিন্তু সেই সময় তাদের অস্তিত্ব ছিল না। এটার কারণটা কি? কারণ তো একটা আছেই। আপনি একটা কথা বলতে পারেন, 1946 সাল ভারতবর্ষ স্বাধীনতা হয়। সেই সময় কিন্তু ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য বহু যুবক ছেলেরা লড়াই করছিল ইংরেজদের সঙ্গে। তো সেই সময় যদি সুরাবুর্দি এবং সুরাবুর্দির নেতৃত্বে অথবা জিন্না তার যারা লোকজনরা ছিল, তারা যদি সেই সময় ব্রিটিশের সঙ্গে লড়াই করতো, তাহলে আজকে এই প্রশ্নগুলো আমাদের উঠতো না। তারা কিন্তু ব্রিটিশদের সঙ্গে লড়াই করেনি, তারা করেছে হিন্দুদের সঙ্গে। কারণ তাদের দরকার ছিল ব্রিটিশের সঙ্গে নয়, তাদের দরকার ছিল হিন্দুদের জায়গা নেওয়া। 1, 2 নম্বর, এই যে রাজনৈতিক দল কথাগুলো বললেন আপনি দেখবেন এই সবকটা রাজনৈতিক দলের একটি নীতি, একটি আদর্শ এক, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করা। এই রাজনৈতিক দলগুলো কিন্তু যারা বিশ্বাস করেছিল যে সংখ্যালঘুর ভোটেই জিতবো আমরা, সংখ্যাগুরু যারা আছে তারা তো আমাদের ভোট দেবে, তারা যাবে কোথায়?